গুলশানের পর আজ বিএনপি নয়াপল্টন কার্যালয়ে যেতে পারেন তারেক রহমান। খালেদা জিয়ার অবস্থা জানতে সকালেই হাসপাতালে জুবায়েদা রহমান। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, রাতে বন্ধ লঞ্চ চলাচল। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের মূল হোতা আলামিন নিষিদ্ধ জেএমবির সদস্য। জঙ্গি সংশ্লিষ্টতায় আগেও হয়েছিল গ্রেফতার। কেমিক্যাল থাকতো পিছনে, জামাই বউ থাকতো শো। মহিলা মাদ্রাসার নামে যে পিছনে এই কাজগুলো হয়, এটা তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হইতেছে। এলাকার কেউই কইতে পারবো না যারা এই কাম করছে, আজ পর্যন্ত কেউ কইতে পারবো। খুব খারাপ লোকেরা। রমজানে খেজুরের দাম বাড়ার শঙ্কা নেই বলছেন আড়তদাররা। আমদানি শুল্ক কমানোর পাশাপাশি নীতি সহায়তা দিচ্ছে সরকার। মনোনয়নপত্র জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। রোববার পর্যন্ত মোট ৩,১১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর ১৬৬ জন জমা দিয়েছেন। আইন অনুযায়ী দলীয় প্রার্থীদের হলফনামা সহ দলীয় প্রত্যয়ন মনোনয়নপত্রের সঙ্গেই জমা দিতে হবে। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা। দেশের বিভিন্ন জেলা উপজেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ জমা দেওয়ার কাজ চলছে। রাজধানী সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার আসনগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। শুনানির বাছাইয়ের ফাইনাল বাছাইয়ের তারিখ দেওয়া হয়েছে ৩রা জানুয়ারি। আমরা অত্যন্ত আশাবাদী সামনের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবেন। ইলেকশন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আমরা জাতিকে, দেশবাসীকে তাদের অনেক প্রত্যাশার দুই দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন দিতে সক্ষম হব। যেমনটা বলছিলাম, বেলা যত গড়াচ্ছে তত বেশি মনোনয়নপত্র জমা হচ্ছে। এ সংক্রান্ত খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব নির্বাচন কমিশন অফিসে। আমাদের সহকর্মী লাভলি বিথি সেখানে অপেক্ষা করছেন। বিথি, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়বে বলে শোনা যাচ্ছে, এ বিষয়ে আসলে ইসি কিছু নিশ্চিত করেছে কিনা, কোনো তথ্য আছে কিনা? সকালের দিকে কমিশনার যারা আছেন তারা একটি বৈঠকে বসেছিলেন, কারণ গতকালকে আমরা শুনতে পেয়েছিলাম যে কয়েকটি দল থেকে আনুষ্ঠানিকভাবে না, প্রার্থী এবং প্রার্থী না কয়েকজন নেতা কর্মী হচ্ছে অনানুষ্ঠানিকভাবে অনেকেই হচ্ছে এই একটা আবেদন করেছিল যাতে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখটি বাড়ানো হয়। তার কারণ হচ্ছে যে যেটি জানছি আমরা যে জামায়াত ইসলামী সহ যে শরিক দলগুলো আছে তাদের জোটের এনসিপি সহ তাদের জোটের বিষয়গুলো কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। অনেকে শেষ মুহূর্তে এসে, যেমন আজকে সকালেও দুজন এসে মনোনয়নপত্র কিনে নিয়ে গেলেন। অর্থাৎ জোটের কিছু সমীকরণ থাকে, সেগুলো এখনও চূড়ান্ত না হয় অনেকে মনোনয়নপত্র নেননি বা মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়নি। অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, স্বতন্ত্র প্রার্থী যে শর্তগুলো আছে সেগুলো পূরণ এখনও হয়নি। সব মিলিয়ে কয়েকটি আবেদন এসেছে। তবে আমাদের নির্বাচন কমিশনের দুজনের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে প্রধান বড় যে দলগুলো আছে সেই দলগুলোর কাছ থেকে যদি লিখিত কোনো আবেদন আসে, দলগুলোর কাছ থেকে কোনো রকম আবেদন আসে, তখন হয়তো তারা বাড়াতে পারে। কিন্তু এখন পর্যন্ত বাড়িয়েছে এমন কোনো সিদ্ধান্ত, কংক্রিট সিদ্ধান্ত কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এটি একটি। আরেকটি হচ্ছে যে এই ঢাকা 13 এবং 15 আসন, এই দুটি আসনের যারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন তারা জমা দিয়েছেন। গতকালকে 4 জন জমা দিয়েছেন, খিলাফত মজলিসে মামুনুল হক। আর আজকে সকালে ঢাকা 13 আসনের ইন্ডিয়ামের সাবেক চেয়ারম্যান ববি হাজ্জার, যিনি এখন বিএনপি থেকে ধানের শীষ মার্কায় নির্বাচনে লড়বেন, তিনি জমা দিয়েছেন। তারপর হচ্ছে ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি জমা দিয়েছেন। এবং একটু আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি মজনু সাহেব, তিনি হচ্ছে জমা দিয়েছেন। এখন জমা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে বের হবেন হয়তো। একটি বিষয় হচ্ছে প্রত্যেকেই কিন্তু বলছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেই থাকুক না কেন, নির্বাচন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা সুষ্ঠুভাবেই লড়বেন, কোনো রকম অনিয়ম তারা করবেন না। অর্থাৎ নির্বাচনের জন্য কোনো প্রশ্নবিদ্ধ না হয় সেই চেষ্টাই তারা করবেন, আচরণবিধি মেনে চলবেন। সর্বোপরি পুরো নির্বাচনটি একটি চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা প্রস্তুত, সেটি কিন্তু এমন বার্তাই কিন্তু তারা দিচ্ছে। ঐশী, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেমনটি জানি যে ১৬৬ জনের মতো মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। নতুন করে এই সংখ্যা বাড়লো কিনা, এই শীতের সকালে দাপ্তরিক কার্যক্রম আপনার চোখে কেমন পড়ছে তাও জানতে চাই।
বিথি আসলে শীতের সকাল যেমনটি আপনিও বলছিলেন, সকাল থেকে এখনো পর্যন্ত রোদের মুখ দেখা যায়নি, গতকালও রোদ ওঠেনি, ফলে শীতের তীব্রতাটা বেশ জেঁকে বসেছে। এবং তবুও সকাল থেকে বেলা প্রায় 11টার পর থেকে আমরা দেখেছি যে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু সমর্থক আছেন যারা প্রার্থীদের, তারা এখানে আসছেন, মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিচে। উপরে কিন্তু এখনও বেশ কয়েকজন প্রার্থী যারা আছেন তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েকজন বিএনপির পক্ষ থেকে জমা দিয়েছেন। তারেক রহমানের হয়ে সকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিনুল হক, ঢাকা উত্তরের আহ্বায়ক, এবং একই সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এই সহ 5 জন প্রতিনিধির একটি দল এসেছিলেন তারেক রহমানের হয়ে এখানে জমা দিতে মনোনয়নপত্র। এছাড়াও আরও বেশ কয়েকজন জমা দিয়েছেন। এখন পর্যন্ত মূল যে সংখ্যা, সেই সংখ্যাটি আসলে প্রতিনিয়তই বাড়ছে বৃষ্টি, কারণ প্রতিনিয়তই কেউ না কেউ আসছেন, জমা দিচ্ছেন, ফলে এই সংখ্যাটা বিকেল 5টার পর আসলে মূল যে সংখ্যা, সেই সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে জানা যাবে। এবং এখন পর্যন্ত কিন্তু আপনি দেখছেন হয়তো যে যারা সমর্থক আছেন, নেতাকর্মী আছেন, তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস কাজ করছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ঢাকা 14 আসন থেকে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান এসেছিলেন। তিনি কিন্তু জানিয়েছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আছে তার। একই সঙ্গে নির্বাচন নিয়ে খুব বেশি শঙ্কা তিনি দেখছেন না। একই সঙ্গে আমরা কিন্তু শুনেছি বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা আব্দুস সাত্তার, যিনি তারেক রহমানের হয়ে জমা দিয়েছেন মনোনয়নপত্র, তিনিও কিন্তু আমরা দেখেছি, তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে যে ঢাকা 17 থেকে শেষ মুহূর্তে কেন তারেক রহমান নির্বাচনের সিদ্ধান্ত নিলেন। তিনি জানিয়েছেন যে যেহেতু এনআইডি হয়েছে এবং তিনি শেষ মুহূর্তে ওই ঢাকা 17 আসনের ভোটার হয়েছেন, ফলে ঢাকা 17 থেকে নির্বাচনে তিনি অংশ নিয়েছেন। এভাবেই কিন্তু অনেকেই আসছেন। শেষ মুহূর্তে আসলে জানা যাবে কতজন মনোনয়ন আজকে দিলেন। তবে গতকাল পর্যন্ত 11 জন মাত্র জমা দিয়েছিলেন। এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তুলেছিলেন 250 জন, ফলে অনেকেই আসবেন। বিকেলের দিকে বেশি ভিড় হবে বলে আশা করছি আমরা। দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনার বিস্তারিত তথ্য জানানোর জন্য। এ পর্যায়ে আমরা যাচ্ছি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন। শাফিন, এখানে হেভিওয়েট প্রার্থীদের কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন কিনা, এখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট 5টি আসন, ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3 এবং ঢাকা 19 ও ঢাকা 20, এই 5টি আসনের মনোনয়ন বিতরণ এবং মনোনয়ন জমা নেওয়ার কথা। এছাড়াও পাশাপাশি যে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো আছে, অর্থাৎ নিজ নিজ এলাকার যে ইউএনও অফিসগুলো রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে তার কাছেও আসলে এই মনোনয়ন জমা দেওয়া যাবে। তো আমরা যেটি দেখেছি আজকে তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হলেও এখনো পর্যন্ত অনেকটা ধীর গতিতে চলছে সেই কার্যক্রম। আমরা যেটি লক্ষ্য করেছি যে এখনো পর্যন্ত ঢাকা জেলা প্রশাসক কার্যালয় বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কোনো প্রার্থী মনোনয়ন ফর্ম দাখিল করতে বা জমা দিতে আসেননি। তবে সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে দোহার এবং নবাবগঞ্জ এলাকায়, অর্থাৎ ঢাকা 1 আসনে, এই সংসদীয় আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম তিনি মনোনয়ন জমা দিয়েছেন কিছুক্ষণ আগে, সেটি আমরা জানতে পেরেছি। জানিয়ে রাখি যে এই 5টি আসনে মোট 62টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে কেরানীগঞ্জ আসনে, যেখানে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকাকে ঢাকা 3 আসনের এই কেরানীগঞ্জ এলাকায় মোট 20টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে। এরপরেই ঢাকা 19 আসনে 13টি মনোনয়ন ফর্ম বিতরণ বা ক্রয় করা হয়েছে। ঢাকা 20 আসন থেকে 11টি মনোনয়ন ফর্ম কিনেছেন প্রার্থীরা। এছাড়া ঢাকা 1-এ 11 জন প্রার্থী রয়েছেন যারা 12টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দোহার ও নবাবগঞ্জ এলাকায়। এছাড়া ঢাকা 2-এ 6টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে কেরানীগঞ্জ ও সাভারের আংশিক অংশ নিয়ে এই সংসদীয় আসনটি। অর্থাৎ এই যে এতগুলো আসনে, এই 5টি আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকলেও এখনো পর্যন্ত এই মনোনয়ন দাখিলের শেষ দিন যখন আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, সেখানে আমরা
সেই অনুপাতে ব্যস্ততা দেখতে পাইনি। অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে প্রার্থীদের অনেকেই যেহেতু বিভিন্ন দলের সাথে জোট করা বা না করা এই সকল বিষয় নিয়ে এক ধরনের আলোচনা এখনও চলছে এবং কোনো প্রার্থীর কাছ থেকে নির্বাচন কমিশন বরাবর আবেদনও করা হয়েছে যে মনোনয়ন দাখিলের সময় যেন বাড়ানো হয়। সেই প্রেক্ষিতে হয়তো কিছুটা ঢিমেতালে চলছে এই প্রক্রিয়াটি। তবে আজকে দুপুরের পর নাগাদ প্রত্যাশা করা হচ্ছে যে মনোনয়ন দাখিলের কার্যক্রম বা পরিমাণ আরো বাড়তে পারে। তো এই ছিল আমার কাছ থেকে এখনো পর্যন্ত বৃষ্টি। শুনছিলাম আমরা। অনেক ধন্যবাদ আপনাকে শাফিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের আজ শেষ দিন। সকাল থেকেই বিভিন্ন জেলায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন ফর্ম জমা দেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবার কাছে দোয়া প্রার্থনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনে জনগণের কাছে, এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে সকাল থেকেই বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ভিড় জমাচ্ছেন তারা। সবারই প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরদিন থেকেই প্রচারণা শুরু হবে আর ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি। ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে বগুড়া থেকে নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই। সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। এর পাশাপাশি হাইকোর্টের দেয়া আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে ঋণ খেলাপি থেকে নিজের নাম বাদ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুর রহমান মান্না। পরে 24 ডিসেম্বর তা খারিজ করে ঋণ খেলাপি থাকবেন বলে রায় দেন বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ। পরে গত রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করেন মাহমুদুর রহমানের আইনজীবী। একটা দরখাস্ত দিয়েছিল যাতে ওনার যে সিআইবিটা আছে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বাংলাদেশ ব্যাংকের, যেখানে খেলাপিদের তালিকা থাকে, সেই তালিকায় যারা থাকেন আপনারা জানেন তারা নির্বাচন করতে পারেন না। তো মহামান্য সুপ্রিম কোর্টের অনারেবল জাজ ইন চেম্বার আজকে সেই সিআইবিটাকে ওনার স্টে করেছে। ওনার আপাতত এই সিআইবিটা স্টে হয়ে যাওয়ার কারণে নির্বাচনে কোনো বাধা থাকার কথা না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়েদা রহমান। ঘণ্টাখানেক অবস্থান করে পরে তিনি বাসায় ফিরে যান। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই। তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। চাঁদাবাজির প্রতিবাদে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সহকর্মী আলমগীর হোসেন সেখানেই আছেন, দেখে আসতে চাই কি আপডেট এখনকার। আলমগীর, কি পরিস্থিতি দেখছেন? সংঘর্ষের ঘটনা ঘটেছে মানববন্ধনে, যেমনটি আমরা জানতে পারলাম। কারা আসলে হামলা করেছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা? বৃষ্টি, এখন পরিস্থিতি শান্ত এবং যারা মানববন্ধন করছিলেন তারাও মানববন্ধন করে চলে গেছেন এবং যারা হামলা করেছিলেন আসলে তারাও চলে গেছেন। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে গেল কয়েক মাস ধরে আসলে চাঁদাবাজি হচ্ছে এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।
তার প্রতিবাদ তারা নানাভাবে জানিয়ে আসছিলেন এবং প্রশাসনকেও আসলে এই বিষয়টি অবহিত করেছিলেন। তো সেই বিষয়ে তারা আজ সকাল 11টার দিকে মানববন্ধন করছিলেন এই চাঁদাবাজির প্রতিবাদে, এবং ঠিক 11:30টার দিকে তার আধা ঘন্টা পরে, মানববন্ধন শুরুর আধা ঘন্টা পরে আরেকটি পক্ষ তাদের উপর অতর্কিত আক্রমণ চালায় এবং তাতে বেশ কয়েকজন আহত হয়, এবং সেই সময় কিন্তু পুলিশ বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ছিল, এবং তারপরে আমরা এসে দেখেছি সেনাবাহিনীর একটি দলও এখানে ছিলেন, এবং তারাই মোটামুটি সেই সময় পরিস্থিতি তারা শান্ত করেছিলেন। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা আসলে নানাভাবে এই চাঁদাবাজির কারণে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে, তার প্রতিবাদেই তারা এই কর্মসূচি জানিয়েছিলেন। এবং তারা যেটি জানিয়েছিলেন যে আব্দুর রহমান নামে একজন, তিনিও আসলে এই বাজারের ব্যবসায়ী, তিনি আসলে এই দলবল নিয়ে তাদের উপর আক্রমণ চালিয়েছেন এবং তিনি মূলত তাদের উপরে চাঁদাবাজি করে থাকে বলে আমরা জানতে পেরেছি। পরে আমরা পুলিশের সাথে কথা বলেছি এবং পুলিশ বলেছে যে তারা তাৎক্ষণিকভাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন এবং যারা আক্রমণের শিকার হয়েছে তাদের মধ্যে 2-1 আহত হয়েছেন, কিন্তু এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা কিংবা কোনো কিছু আসলে হয়নি। পুলিশ যেটি জানিয়েছে, যদি যারা আহত হয়েছে তারা যদি মামলা করে তাহলে অবশ্যই যারা দায়ী থাকবে এই ঘটনায় তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। বৃষ্টি, শুনছিলাম আপনার কথা, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী গাড়িটি বের হয়েছে, খুব সম্ভবত কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনের দিকে যাচ্ছে তাকে বহনকারী গাড়ি। আমাদের সহকর্মী আরেফিন শাকিল আছেন সেখানে। শাকিল, মাত্রই দেখলাম তারেক রহমানকে বহনকারী গাড়ি বের হয়েছে, এটি কি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছে? না, এখনো তারেক রহমানের মূল যে গাড়ি সেটি বের হয়নি, এটি মূলত অগ্রগামী যে গাড়ি সেটি বেরিয়েছে। বৃষ্টি খানিক বাদে তিনি বের হবেন। সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে বোঝা যাচ্ছে হয়তো কয়েক মিনিটের মাথায় তিনি বের হবেন। তিনি নয়াপল্টনে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, আপনি জানেন যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় 17 বছর পরে তিনি যাচ্ছেন, এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় বিএনপির চেয়ারপারসনের যে রুম, সেই রুমের পাশে আরেকটি রুম নতুন করে সাজানো হয়েছে দোতলায়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষ, এবং সেখানে গিয়ে তিনি বসবেন এবং তিনি অফিস করবেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের যিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, প্রধান নির্বাচনের দায়িত্বে রয়েছেন ব্রিগেডিয়ার শামস, অবসরপ্রাপ্ত, তিনি এরই মধ্যে বাসার সামনে এসে দাঁড়িয়েছেন, এবং অন্যান্য যারা পুলিশ সদস্য, সিএসএফ সদস্য, তারাও তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। অগ্রগামী গাড়িও এরই মধ্যে রওনা হয়েছে, অর্থাৎ যারা ট্রাফিক কন্ট্রোলের কাজটা করবে, আর হয়তো খানিক সময়ের মধ্যেই তিনি বের হবেন। যেহেতু তার একই রকম গাড়ি, ফলে আগের গাড়ি বের হওয়ার কারণে অনেকেই ধারণা করছেন যে তারেক রহমানের গাড়ি, কিন্তু আমরা তারেক রহমানকে সেই গাড়িতে দেখিনি এবং সিএসএফ সদস্যরা সেই গাড়ির পেছনে যাননি, ফলে বোঝা যাচ্ছে যে তারেক রহমানের গাড়ি যেটি সেটি এখনও বের হয়নি, খানিক বাদে বের হবে। এবং আপনি গতকালকে তিনি তার যে গুলশান কার্যালয়, সেই কার্যালয়ে তিনি অফিস করেছেন। সেই গুলশান কার্যালয়ে গতকাল দুপুরে 1টা নাগাদ, ঠিক এই সময় তিনি গিয়েছিলেন গুলশান কার্যালয়ে। রাত প্রায় 10টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়েছেন। তার যেই ঢাকা 17 আসন, বগুড়া 6 আসন, সেই আসনের তার পক্ষে যারা নির্বাচন পরিচালনা কমিটি করবেন, তাদের সেই চিফ এজেন্ট যে কমিটি, যেহেতু নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তিনি। সারা দেশে শীতের দাপট বেড়েছে, বিশেষ করে মধ্য পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিখলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ। আয় রোজগারও কমেছে। কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, আর শীতজনিত রোগবালাইও বাড়ছে। প্রচুর শীত, তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কাজ কাম করা মুশকিল, কাছে যায় কাজ করা যায় না, আবার কাজ মনে করে ধরলে দেয় কাজ করা যাচ্ছে না, আবার ঘুরে বাইরে চলে আসা লাগে। কোন ঘরের বাইরে আসতে পারতেছে না লোকের, মাঠে একটা লোক নাই, কৃষক নাই, রোদ নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, যার জন্য শীত বেশি হচ্ছে। ঘন কুয়াশার কারণে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের সকল রুটে
যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কুয়াশার কারণে চাঁদপুর, লঞ্চঘাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও উপকূলীয় অঞ্চলের যাত্রী পরিবহন কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। রাতে চাঁদপুর থেকে চলাচল বন্ধ ঘোষণা করা লঞ্চগুলো সকাল 7টার পর থেকে চলাচল শুরু করেছে, তবে বরিশাল রুটে রাতের লঞ্চগুলো চলাচল শুরু হয়নি। এই পরিস্থিতি স্বাভাবিক হলেই শিডিউল অনুযায়ী লঞ্চ চলবে। রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের মূল হোতা আলামিনকে এখনও ধরতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন, পরিচয় গোপন করে সমন্থীর নামে 3 বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি। মাদ্রাসার আড়ালে স্ত্রীকে সাথে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, আলামিন নিষিদ্ধ জেএমবি সদস্য। জঙ্গি কার্যকলাপের জন্য একবার তিনি গ্রেফতারও হয়েছিলেন। 7টি মামলাও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। মুহূর্তেই উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও। বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে 30 থেকে 40 মিটার দূরেও। ধ্বংসস্তূপের এই অবস্থা দেখে আঁচ করা যায় এটি কোনো সাধারণ ককটেল ছিল না। হাসনাবাদের এই ভাড়া বাসাটিতে গত 3 বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছিলেন অভিযুক্ত আলামিন। সামনের 2 রুমে মাদ্রাসা আর পেছনে নিজেই থাকতেন স্ত্রী সন্তান নিয়ে। সেখানেই পাওয়া যায় বোমা বানানোর সরঞ্জাম। বোমা বিস্ফোরণে ভেঙে যায় পাশের বাসার দেয়ালও। ওখান তো হুইল পাউডারটা নিয়ে এই ঘুরে খাবে বটিটা নিয়ে এমনি হুইল পাউডারটা কাটবো। আর এমন টাইমে যে মিলটা পইরা গেলাম এই পর্যন্তই জানি, আর কিছুই জানি না। আমি শোয়াছিলাম কম্বল কথা উঠে আমার প্রথমে একটা পর্দাটা খুলে পড়ছে, পরে এই যে গ্লাস ভাঙ্গা কেড়ে বৃষ্টির মতন আয়া পড়া শুরু করছে আর গন্ধ। হঠাৎ করে বিকট আওয়াজ, মানে আমি গ্যারেজের ভিতরে এই বরাবর ছিলাম, ভিতরে তখন লাগলো কি আমার সব পাক্কাই উপরে উঠেই ফেলাইলো। বিস্ফোরণের পর পুলিশ সেখানে গিয়ে 400 লিটার রাসায়নিক দ্রব্য, 4টি ককটেল সদৃশ্য বস্তু, একটি ল্যাপটপ ও 2টি মনিটর জব্দ করে। আমরা এখানে হাইড্রোজেন পারঅক্সাইড লেবেলিং করা আমরা কিছু ড্রাম পেয়েছি, তারপর ককটেল সদৃশ্য বস্তু আমরা পেয়েছি। তো এইগুলো নিয়ে আমাদের ক্রাইম সিন ইউনিট, যে আপনারা জানেন সিআইডির ক্রাইম সিন ইউনিট, আমাদের স্পেশালাইজড ইউনিট, অ্যান্টি টেররিজম ইউনিট, তারা এক্সপার্ট, তারা এগুলো নিয়ে কাজ করছে। স্থানীয়রা জানান 20 থেকে 25 জন ছাত্রছাত্রী পড়াশোনা করত মাদ্রাসায়। বোমা বিস্ফোরণের পরপরই অনেকে বুঝতে পারেন মাদ্রাসা আদতে ছিল লোক দেখানো। এর আড়ালে বোমা বানানোর কাজ করতেন আলামিন আর তার স্ত্রী আসিয়া। ছোট ছোট পোলাপান ওই জামাই বউ দুইজনই পড়াইতে, ভিতরে আর কোনো লোকজন আসে, হ্যাঁ আত্মীয় স্বজন আসতো, কিন্তু জামাই বউ থাকতো ওই আর ওই কেমিক্যাল থাকতো পিছনে, জামাই বউ থাকতো শো। এটা নাকি মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসার নামে যে পিছনে এই কাজগুলো হয়, এটা তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হইতেছে। আসলে কিন্তু তা না, এটা একটা বাটপার। এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক যেন করে। মাদ্রাসাটার নামে চালাইতো সাইনবোর্ড আছে মাদ্রাসা, এলাকার কেউই কইতে পারবো না যারা এই কাম করছে, আজ পর্যন্ত কেউ কইতে পারবো না। খুব খারাপ লোক এরা, মানে এরা উপর দা পর্দাশীল, তল দা মনে যে ড্যারিং কাম করতো। বিস্ফোরণের ফলে তাদের 3 সন্তানও আহত হয়। ঢাকা মেডিকেলে সন্তানদের রেখেই পালিয়ে যায় আলামিন। মাদ্রাসার আশপাশে স্থানীয়দের ছবি দেখাতে আলামিনকে শনাক্ত করেন তারা। এই যে এইটাই তো নাকি? হ্যাঁ, ও থাকছে এই বাসায়, ও আর ওর স্ত্রী থাকছে। এটা হচ্ছে হারুনের বোনের জামাই। ওর নামটা কি? ওর নাম হচ্ছে আলামিন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার সংখ্যা অন্তত 7টি। 2017 সালে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতারও করেছিল র্যাব। সাথে পাওয়া যায় অস্ত্রসহ উগ্রবাদী বই। জানা যায় সে জেএমবির তামিম সারোয়ার গ্রুপের সদস্য। মাদ্রাসা ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় 7 জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। আলামিনের স্ত্রী সহ এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 6 জনকে। আলামিনকে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক। তো আমরা তার স্ত্রী আসিয়া খাতুনকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখাই এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা ঢাকা সহ আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা শেষে আমরা এই পর্যন্ত 6 জনকে আমরা এই সংক্রান্তে আমরা অ্যারেস্ট দেখিয়েছি।
হাসনাবাদের এই বাসা ভাড়া নেওয়া হয় আলামিনের স্ত্রী আসিয়ার ভাই হারুনা রশিদের নামে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় ২০ ফুট রেল লাইন কে বা কারা তুলে নিয়ে গেছে। এতে লাইনচ্যুত হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেসের ২টি বগি। প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ হয়ে আংশিক ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে পুলিশ জানায় ভোর ৫:৩০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ২ কিলোমিটার আগে শালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। রেলপথের ওই জায়গায় ২০ ফুট পাত খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনের ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে করে ঢাকা ময়মনসিংহ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় আর লাইন পুনঃসংযোজনের কাজ শুরু করেছে রেলওয়ে। এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জানিয়েছেন, ময়মনসিংহ থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ১১টা ১৪ রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা হয়। এছাড়া ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন একইভাবে ভৈরব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসা দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত নিচে করে দিচ্ছে। পরে সবাই এসে দেখে পরে আর কি যাত্রীগুলো অনেক কষ্ট করে সবাই যাইতেছে ব্যাগ নিয়ে। দেখি যে দুর্ঘটনা অনেক খারাপ, অনেক ভয়াবহ সমস্যা। যাত্রী আতঙ্ক মেতে ছিল। যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, দিয়ে এরা তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। একটা রেল খুলে ফেলছে দুষ্কৃতীরা। আমরা এটা উদ্ধার পরিচালনা করতেছি। আশা করতেছি ৩-৪ ঘন্টার ভিতরে হয়তো আমরা উদ্ধারটা শেষ করতে পারবো। বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত পাড়ি দিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজেপিকে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজেপি দিবস উপলক্ষে সকালে পদক প্রদান অনুষ্ঠানে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যে বা যারা সীমান্তে মাদক পাচারে সহযোগিতা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। আর সীমান্তে সমস্যা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে আরো কৌশলী ও যোগ্যতার পরিচয় দেওয়ার কথা বলেন তিনি। নির্বাচন উৎসব মুখর করতে বিজেপিকে কঠিন দায়িত্ব পালন করতে হবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলেও প্রত্যাশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। সন্ত্রাসীর গুলিতে নিহত শরীফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবির কথা জানান তারা। একই সাথে হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানিয়েছে সংগঠনটির অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনও হত্যাকারীদের চিহ্নিত বিচারের মুখোমুখি করতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। যেসব আসামি ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত না দেয়া হলে আন্তর্জাতিক আদালতে দিল্লির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দেন নেতারা। বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের নেতৃবৃন্দদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নেতাদের দাবি, নির্বাচন পূর্ব সময়ে দেশ বিরোধী ও বিদেশি এজেন্টদের চিহ্নিত না করলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এবং বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে মিডিয়া শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে যে ধরনের নমনীয় সিদ্ধান্ত নিচ্ছে এবং যে ধরনের নমনীয় পদক্ষেপ নিচ্ছে, আমরা মনে করি আবু সাইদ ওয়াসিম মুগদের চেতনার বিপরীতে গিয়ে এই সরকার আধিপত্যবাদ এবং আগ্রাসনের ভিতরে ঢুকে গেছে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থানকে আমরা কোনোভাবেই যুক্তিযুক্ত মনে করি না। রমজানের আগে সুখবর দিচ্ছে খেজুর। আমদানি শুল্ক কমিয়েছে এনবিআর। এলসি খোলার ক্ষেত্রেও আগের চেয়ে নমনীয় বাংলাদেশ ব্যাংক। তাই আপাতত পর্যাপ্ত আমদানির বার্তাই দিচ্ছেন ব্যবসায়ীরা। বলছেন, সিন্ডিকেট না হলে রমজানে খেজুরের দাম বাড়ার কোনো কারণ নেই। আজওয়া, দাবাস, মরিয়ম থেকে শুরু করে মিশরীয় মেড্রুল, বিভিন্ন জাতের এসব খেজুরের সমারোহ রাজধানীর বাদামতলিতে। রমজানকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন আড়তদাররা। আর মাস দেড়েক পরই রমজান। সাধারণত খেজুর দিয়েই ইফতার করতে পছন্দ করেন মুসল্লিরা, তাই রমজান আসলেই চাহিদা কয়েক গুণ বেড়ে যায়।
খেজুরের বাজারের রেট আপাতত অনেকটা কমেছে গত রমজানের থেকে। আলহামদুলিল্লাহ এখন নতুন খেজুর আসতেছে, শুরু হয়ে গেছে আসা। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেজুর আসছে, আগে থেকে কোয়ান্টিটিটা আপনার অনেক ভালো কোয়ালিটির খেজুরগুলো আসা শুরু হয়েছে আর কি। রমজান আগে আপনার যে এলচি আপনার কমাইবো, এই জন্য একটু দামটা কমবো, এই জন্য সবার মাল মনে করেন আটকাছে পড়ে, রমজান মাসে ইনশাল্লাহ কমবো। এই বাদামতলী থেকেই রাজধানীর বিভিন্ন অঞ্চলে খেজুর সরবরাহ হয়। বাজারে রয়েছে পর্যাপ্ত যোগান, তাই জাতভেদে দামও গেল বছরের তুলনায় কিছুটা কম। রমজানে ব্যবসা জমজমাট হওয়ার প্রত্যাশা বিক্রেতাদের। খেজুর আম্বারের দাম বেশি, মরিয়ামের দাম বেশি, আজুয়ার দাম বেশি, খেজুর আছে পরিমাণ কিন্তু দাম বেশি। এটা চুক্কারি 800, এটা আছে 3 খাজুর 600, এরপর ফরিদা আছে 600, মরিয়ম আছে 1200, এরপর মেঘজল আছে 1600। দেশে খেজুরের চাহিদার 98 ভাগই মেটানো হয় আমদানি করেই। সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 15% করা হয়েছে। এছাড়া গত বছরের অগ্রিম আয়করে দেয়া 50% ছাড় বহাল থাকছে এবছরও। তাই বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত খেজুর আনতে পারছেন আমদানিকারকরা। রমজানে নেই সংকটের কোনো শঙ্কা। ইতিমধ্যেই বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের উপরে খেজুর আমদানিতে আপনার ব্যাংকগুলোকে মার্জিনের ব্যাপারে নমনীয় হতে বলেছে। বিগত সরকারের আমলে যখন নাকি ডলার ক্রাইসিস ছিল তখন আমাদেরকে 100% মার্জিনে আপনার এলসি খুলতে হয়েছে, সেটি এখনও চলমান রয়েছে। কিন্তু আমরা চাই যে এই এলসি মার্জিন যাতে আমাদেরকে সহনশীল করে, সেই ক্ষেত্রে আমদানি ফ্লেক্সিবিলিটি পাবে এবং আপনার বাজার একটি শান্ত পরিবেশ সৃষ্টি হবে। 20টি দেশ থেকে 30 ধরনের খেজুর আমদানি হয়। বার্ষিক 1,10,000 টন চাহিদার প্রায় 70,000 টন লাগে শুধু রমজানেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। নারী ক্রিকেটে দ্রুততম 10,000 রানের রেকর্ড করলেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা। চতুর্থ ব্যাটার হিসেবে 3 সংস্করণ মিলে 281 ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর পাশাপাশি মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে কীর্তি অর্জন করলেন মান্ধানা। শ্রীলঙ্কার বিপক্ষে 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি20তে নামার আগে মাইলফলকটি ছুঁতে 27 রান প্রয়োজন ছিল মান্ধানার। বাঁহাতি স্পিনার নিমেশা মেপেজকে লং অন অঞ্চলে ড্রাইভ করেই সিঙ্গল নেয়ার মাধ্যমে পৌঁছে যান অনন্য উচ্চতায়। 48 বলে 80 রানের ইনিংস খেলে ওপেনিং জুটিতে শেফালি ভার্মার সাথে গড়েন 162 রানের পার্টনারশিপ, যা টি20তে যে কোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি রেকর্ড। আগের ম্যাচের সিরিজ নিশ্চিত করা ভারত এই ম্যাচটিও জিতে নেয় 30 রানে। দুবাইয়ে অনুষ্ঠিত জমকালো গ্লোব সকার অ্যাওয়ার্ডস নাইটের সকল আলো নিজের দিকে কেড়ে নিলেন ওসমান ডেম্বেলে। বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন পিএসজির ফরাসি তারকা। বেস্ট প্লেয়ার ইন দ্য মিডল ইস্ট অ্যাওয়ার্ড জয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর প্রথমবারের মতো চালু হওয়া গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড উঠেছে টেনিস তারকা জোকোভিচের হাতে। আলো ঝলমলে দুবাই, যেখানে বর্তমান ফুটবল বিশ্বে সেরাদের ভিড়ে রাতটি রিজার্ভ করে নিলেন উসমান দেমবেলে। এমবাপ্পে, রাফিনিয়া কিংবা উদীয়মান তারকা লামিন ইয়ামালকে পেছনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের মুকুট এখন তার মাথায়। ব্যালন ডিওরের পর এই সম্মান পাওয়া আমার জন্য অবিশ্বাস্য। এমন ট্রফিগুলো জিততে পেরে আমি বেশ আনন্দিত। আমি আমার ক্লাব এবং সতীর্থদের ধন্যবাদ দিতে চাই, যাদের ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। সেই সাথে আমার পুরো পরিবারকে জানাই ধন্যবাদ। বয়সকে একটি ফ্রেমে বেঁধে দুরন্ত গতিতে ছুটছেন সৌদি ক্লাব আল নাসেরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যে সেরা খেলোয়াড় হিসেবে বেস্ট প্লেয়ার ইন দ্য মিডল ইস্ট অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। পুরস্কার গ্রহণ করে নিজের এই অগ্রযাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন CR7। আমি আমার লক্ষ্য সম্পর্কে জানি এবং তা চালিয়ে যেতে চাই। আরও ট্রফি জিততে চাই আমি। যদি ইনজুরি সমস্যা বাধা হয়ে না দাঁড়ায় তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চটা অর্জনে লক্ষ্য থাকবে আমার। তবে নিজের ট্রফির চেয়েও আরও একটি কারণে সকল আলো নিজের দিকে কেড়ে নেন রোনালদো। প্রথমবারের মতো গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড প্রথা চালু করে কর্তৃপক্ষ। আর CR7-এর হাত থেকে সেই ট্রফি গ্রহণ করে মঞ্চ আলোকিত করেন 24 বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। ফুটবলারদের মাঝে এই সম্মান পাওয়াটা বিচিত্র হলেও দারুণ আনন্দের। রোনালদোর হাত থেকে এই পুরস্কার পাওয়াটা সবসময় বিশেষ হয়ে থাকবে আমার কাছে। এমন একজন কিংবদন্তির কাছ থেকে পুরস্কার গ্রহণ করাটা বেশ সম্মানের। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল PSG দাপট। বর্ষসেরা ক্লাব থেকে শুরু করে সেরা সভাপতি ও সেরা মিডফিল্ডার সবই গেছে ফরাসি জায়ান্টদের ঝুলিতে। অন্যদিকে 3টি পুরস্কার জিতে নিজের প্রতিভার জানান দিয়েছেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।